আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 38 থেকে দেখে নেব। আমি এখন শুধু নানা রকমের ত্রিভুজাকার ক্ষেত্র আঁকবো। ঠিক আছে, দেখো সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র সবুজ রং করতে বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্র লাল রং করতে হবে, আর বিষমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র খয়েরি রং করতে হবে। দেখো এখানে সবুজ, লাল আর খয়েরি রঙের কিন্তু রং করা হয়েছে, মানে যে সমস্ত ত্রিভুজগুলো হচ্ছে সমবাহু তাদের সবুজ রং করব, আর যারা সমদ্বিবাহু হবে তাদের লাল রং করব, আর যারা বিষমবাহু হবে তাদের খয়েরি রং করব। এখানে দেখো বাহুভেদে ত্রিভুজ দিয়েছে, আর এই সাইডে দেখো কোণ ভেদে ত্রিভুজগুলো দিয়েছে। সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি, সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি, স্থূলকোণী ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি। দেখো সূক্ষ্মকোণ আমরা কি জানি বলো তো, মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাদের বলবো? যে ত্রিভুজের তিনটে কোণই আমরা জেনেছিলাম সূক্ষ্মকোণ। ঠিক আছে, একটা নয় দুটো নয়, তিনটে কোণই যাদের সূক্ষ্মকোণ হবে তাদের আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। সমকোণী ত্রিভুজ কাদের বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ঠিক আছে, যে ত্রিভুজের একটি মাত্র কোণ সমকোণ, মানে তিনটে তো কোণ থাকে ত্রিভুজে, তার মধ্যে যে কোনো একটি কোণ যদি সমকোণ হয় তাদের আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও একই, একটি কোণ যদি স্থূলকোণ হয়, মানে ত্রিভুজের তিনটে কোণের মধ্যে যে কোনো একটি কোণ স্থূলকোণ হলে তাদের আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। তার মানে সমকোণী আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ হলেও চলবে আর একটা কোণ স্থূলকোণ হলেও চলবে, কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণই কিন্তু স্থূলকোণ হতে হবে। ঠিক আছে, দেখো এবার বাকি ক্রাইটেরিয়াগুলো দেখে নিচ্ছি। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো বাহু তিনটি সমান, তিনটে বাহু সমান মানে সমবাহু ত্রিভুজ পাওয়া যায় কিনা দেখি এক্ষেত্রে। তারপরে দেখতে হবে দুটি বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ পাওয়া যায় কিনা দেখি, আর তিনটি বাহুই অসমান মানে বিষমবাহু ত্রিভুজ পাওয়া যায় কিনা দেখি। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যখন তিনটে বাহু সমান করে দিলাম, দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটে বাহুই হচ্ছে সমান, তখন দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে যদি এ তিনটে বাহু সমান। দেখো তিনটে বাহু যদি সমান হয়, আমরা এটা ক্লাস 5-এ তোমাদের বলেছি, মানে তিনটে বাহু সমান হলে কিন্তু তিনটে কোণও কিন্তু সমান হবে। ঠিক আছে, তার মানে দেখো তিনটে কোণ সমান হওয়া মানে কি? দেখো ত্রিভুজের মানে টোটাল কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটে কোণ সমান মানে 180 ডিগ্রিকে তিনটের মধ্যেই কিন্তু সমানভাবে মানে ভাগ করে দিতে হবে, তখন প্রত্যেকটা কোণের মান দেখো কত হবে? 60 ডিগ্রি করে। তার মানে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ সমবাহু হওয়া সম্ভব। কখন সম্ভব? যখন তিনটে বাহুই সমান আর তিনটে কোণই যখন সমান। তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে বলো তো? সূক্ষ্মকোণের ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয় তখন প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হচ্ছে? 60 ডিগ্রি করে হচ্ছে। খুব ইম্পর্টেন্ট এটা, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ হওয়া সম্ভব। এটা তোমাদের ক্লাস 5-এও কিন্তু এই অঙ্কটা করিয়েছি, মানে মুখে বলেওছি অনেকবার যে হ্যাঁ সম্ভব। কারণ সূক্ষ্মকোণী ত্রিভুজ কখন সমবাহু ত্রিভুজ হবে? যে যখন তাদের প্রত্যেকটা বাহুই সমান হবে, আর তিনটে বাহু সমান হলে তিনটে কোণও সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। ঠিক আছে, আবার দেখো এটাও তোমাদের সিঙ্গেল কখনো শর্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটে বাহু সমান হচ্ছে, দেখো তার জন্য সমবাহু ত্রিভুজ আঁকা পসিবল হলো বলে সবুজ রং করে দিল, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবুজ রং করতে হবে। সমদ্বিবাহু দেখছি, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, দুটো বাহু সমান হলে এটাও দেখবে একটা ত্রিভুজের ফর্মুলা, মানে এই দুটো কোণ যদি সমান হয় মানে এই কোণের মানে এই কোণটার এই কোণটা সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। ঠিক আছে, মানে দুটো বাহু কিন্তু সমান হবে। আর দেখো এখানে এই তিনটে কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, তোমরা যখন মাপবে মেপে দেখবে তিনটে কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, মানে এইভাবে সমদ্বিবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা পসিবল হলো। আবার দেখো মানে তিনটে বাহুই অসমান মানে বিষমবাহু ত্রিভুজও কিন্তু আঁকা পসিবল, মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের বিষমবাহু আঁকা পসিবল, মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তিনটে টাইপেরই ত্রিভুজ আঁকা পসিবল হচ্ছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ পসিবল হলো বলে এটাকে লাল রং করে দিল, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটাকে খয়েরি রং করে দিল। এবার বলেছে যে সমকোণী ত্রিভুজ মানে তিনটে বাহু সমান, সমকোণী ত্রিভুজের মধ্যে কি সমবাহু ত্রিভুজ আঁকা
আঁকা সম্ভব, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব, আর বিষমবাহু ত্রিভুজ কি আঁকা সম্ভব? দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি যদি তিনটে বাহু সম্ভব হয় আঁকতে পারি কি না দেখি। দেখো তিনটে বাহু সমান আমরা কিছুতেই আঁকতে পারবো না, কারণ দেখো এটাতে জেনেছিলাম যে তিনটে বাহু যদি সমান হয় তিনটে কোণও কিন্তু সমান হবে, তখন প্রত্যেকটা কোণের মান দাঁড়িয়ে যাবে 60 ডিগ্রি করে, ঠিক আছে। আর এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণকেই কিন্তু 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে গেল, বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? 180 বিয়োগ 90 মানে দেখো 90 ডিগ্রি। তার মানে দেখো বাকি কোণগুলো কত ডিগ্রি হয়ে যাচ্ছে তোমার মানে দুটো সমষ্টি 90 ডিগ্রি হবে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কোণ যেটা সেটা 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু সমবাহু ত্রিভুজ আঁকতে গেলে অবশ্যই তিনটে কোণ 60 ডিগ্রি করে হতে হবে। তাই দেখো কখনোই সমকোণী ত্রিভুজের মধ্য দিয়ে মানে একটা কোণ সমকোণ রেখে বাকি বাহুগুলোকে সমান আঁকা সম্ভব নয়। মানে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সমবাহু ত্রিভুজ আঁকতে পারবো না। মানে একটা কোণকে 90 ডিগ্রি রেখে বাকি তিনটে বাহুকে মানে ত্রিভুজের যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহুকে সমান রেখে কিন্তু আঁকতে পারবো না। কারণ দেখো মানে ধরো এই বাহুটাকে সমান রাখলে, এই দুটো বাহুকে তুমি সমান রাখলে আর 90 ডিগ্রি কোণ আঁকলে, যেই দেখো এই বাহুটা যোগ করবে দেখবে যে এটা কি হয়ে যাবে বলো তো, এই দুটো বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি। কারণ তোমরা মনে করে দেখো ত্রিভুজের চ্যাপ্টারে তোমরা কিন্তু পড়েছিলে যে সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে বলো তো? অতিভুজ বলে। অতিভুজ মানে বড়। ত্রিভুজের বাকি দুটো বাহুর তুলনায় যে বাহুটা হচ্ছে বৃহত্তম সেটা কোনটা হয়? সেটা সবসময় 90 ডিগ্রির মানে বিপরীত বাহুটা হয়। তার মানে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা অতিভুজ হবেই, অতি অবশ্যই হবে। তার মানে এই দুটো যে ত্রিভুজের বাহু পাচ্ছে এটার সাথে কিন্তু এটাকে কোনোভাবেই কিন্তু মানে সমান আঁকা পসিবল নয়, কারণ 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ হবেই হবে, ঠিক আছে। তার মানে দেখো সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা সমবাহু ত্রিভুজ কখনো আমরা আঁকতে পারবো না, ঠিক আছে। এই দুটো বাহুকে যেই সমান করে আমরা আঁকতে যাব এই বাহুটা বড় হয়ে যাবে, তখন দেখো এই ত্রিভুজটা কি হয়ে যাবে বলো তো? সমবাহু ত্রিভুজ হবে না। তখন দেখো এই দুটো বাহুকে সমান করার জন্য এই ত্রিভুজটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। মানে সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা সমবাহু ত্রিভুজ আঁকতে পারবো, যেটা এখানে বোঝালাম। মানে এটা যদি আঁকার চেষ্টা করি সেটা কিন্তু সমবাহু ত্রিভুজ হবে না। তখন দেখবে এই দুটো বাহুকে আমরা সমান করে মানে ত্রিভুজ আঁকার চেষ্টা করব, তখন দেখবে এই দুটো বাহু সমান থাকবে কিন্তু এই বাহুটা বড় হয়ে যাবে। দেখো এই দুটো বাহু যদি সমান হয় মানে 90 ডিগ্রির মানে কোণের যে পাশের দুটো বাহু সেই দুটো বাহু যদি সমান হয় তখন দেখবে এইটা মানে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে, ঠিক আছে। আর এটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা স্পেশাল নেম, ঠিক আছে, মানে স্পেশাল কেস সমকোণী ত্রিভুজের। এটাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় জানতে চায় যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মানগুলো কত। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মান কি কি হবে এটা 5এও বলে দিয়েছি একবার, এখনও তোমাদের বলে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য মানে একটা কোণের মান হয়ে গেল 90 ডিগ্রি। দেখো একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়ে গেল, বাকি দুটোর মান কত হবে? দেখো 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি, তাই তো? কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি অতি অবশ্যই 180 ডিগ্রি হতে হবে, বাকি দুটো সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। আর আরেকটা কি জানলাম যে আমি তোমাদের বললাম যে দুটো বাহু যদি সমান হয় বা দুটো কোণ যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলোও হচ্ছে সমান। আবার দেখো এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকেছিলাম, মানে এটার সাথে এটাকে সমান রেখেছিলাম, মানে এই 90 ডিগ্রি কোণের এই বাহুটা মানে সংলগ্ন এই বাহুটার সাথে এই বাহুটা হচ্ছে সমান। তার মানে দেখো এই কোণটাও সাথে এই কোণটা সমান হচ্ছে। দুটো বাহু যদি সমান হয় এই বাহুটার বিপরীত বাহু এটা, এই বাহুটার বিপরীত বাহু এটা, মানে এই দুটো কোণ সমান হবে। সমান হবে মানে 90 ডিগ্রিকে আমাদের অর্ধেক অর্ধেক করে দিয়ে দিতে হবে, মানে 90 ডিগ্রির অর্ধেক কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তার মানে এই কোণটাও 45 ডিগ্রি হবে, এই কোণটাও 45 ডিগ্রি হবে। মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের মাপ যদি তোমাদের কাছে জানতে চাই তাহলে কি হবে? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, ঠিক আছে। খুব সহজভাবে বুঝিয়ে দিলাম, তোমরা মনে রাখার চেষ্টা করবে। দেখো বিষমবাহু ত্রিভুজ আঁকতে পারবো কি না? বিষমবাহু ত্রিভুজ আমরা অতি অবশ্যই আঁকতে পারবো, কারণ দেখো আমরা যদি এই রকম একটা বাহু নিলাম, ঠিক আছে, দেখো এটার ওপর একটা লম্ব টেনে নিলাম, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটাকে যুক্ত করে দিলাম, কি হয়ে গেল বলো তো? দেখো তিনটে বাহুর মাপ নাও, দেখো এটা হচ্ছে 4.6, এই বাহুটার মাপ নিয়ে নিচ্ছি, এই বাহুটার মাপ হচ্ছে 5.6,
আর দেখো এই বাহুটার মাপ হচ্ছে সব থেকে বড় হবে 7.2 এর মতো। দেখো প্রত্যেকটা মাপই কিন্তু আলাদা আলাদা পাচ্ছি, তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বিষমবাহু ত্রিভুজ আঁকা পসিবল। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটো পারবো আমরা আঁকতে, একটা সমকোণী সমদ্বিবাহু আর একটা সমকোণী বিষমবাহু ত্রিভুজ আঁকতে পারবো। দেখো দুটো আঁকা পসিবল, রং করে দিয়েছে, কিন্তু সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার দেখে নিচ্ছি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বিষম মানে বাহু তিনটি সমান আঁকা সম্ভব? দেখো আঁকতে পারি কি না চেষ্টা করি। দেখো স্থূলকোণী ত্রিভুজ, দেখো স্থূলকোণী ত্রিভুজ, প্রথমে দেখো আমরা স্থূলকোণ এঁকে নিচ্ছি। প্রথমে দেখো এটার মান আমরা রাখলাম, মানে বাহুটার মাপ রাখলাম মানে 4 সেমি। দেখো এই বাহুটার মাপও আমরা মেপে নিচ্ছি 4 সেমি, ঠিক আছে। দেখো দুটোই হচ্ছে 4 সেমি, এটাও 4 সেমি নিয়ে নিলাম, এটাও 4 সেমি নিয়ে নিলাম। আর মাপটা দেখো দেখেই বুঝতে পারছি 90 ডিগ্রির বড়, 180 ডিগ্রি কম, এটা হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে। আর এটাকে যখন জয়েন করে দেবো, দেখো এটা কত, এটা কি 4 সেমি থাকছে? দেখো 4 সেমি থাকছে না, কত হয়ে যাচ্ছে 7.2 সেন্টিমিটার। দেখো আমরা চেষ্টা করলাম দুটো বাহুকে আমরা মানে সমান করে মানে আঁকার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কিন্তু স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু আঁকা সম্ভব হলো না। মানে দুটো বাহুকে আমরা সমান করতে পারলেও তিনটে বাহুকে কিন্তু মানে 3 নম্বর যে তৃতীয় বাহুটা তাকে কিন্তু আমরা সমান করতে পারলাম না। তাই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের তিনটে বাহুকে সমান করে কিন্তু ত্রিভুজ আঁকা পসিবল নয়। তাই দেখো এটা আমরা আঁকতে পারবো না। দেখে নিচ্ছি দুটি বাহু আমরা সমান করতে পারবো কিনা। হ্যাঁ, দেখো এই যেই ত্রিভুজটা আঁকলাম এটাই কিন্তু সমদ্বিবাহু। দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান। আবার দেখো দুটো বাহু সমান হওয়ার জন্য কিন্তু এই কোণ দুটো কিন্তু সমান হয়ে যাবে। এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা। মানে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়। এটা উঁচু ক্লাসে উঠলে তোমরা জানতে পারবে। তার মানে দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্র পাচ্ছি, আঁকতে পাচ্ছি। আবার দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র পাবোই। দেখো এখানে 4 সেমি 4 সেমি নিয়েছি, যদি দেখো একটা 5 সেমি নিতাম মানে আঁকতে পারতাম, কোনো অসুবিধাই হতো না। তার মানে দেখো শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু তিনটে ধরনের ত্রিভুজ আঁকা পসিবল হচ্ছে, কিন্তু সমকোণী আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু সমদ্বিবাহু আর বিষমবাহু ত্রিভুজটা আঁকা পসিবল হচ্ছে, কিন্তু সমবাহু ত্রিভুজ আঁকা পসিবল নয়, ঠিক আছে। এবার দেখো কি পেলাম দেখে নিচ্ছি। পেলাম সবুজ রঙের ত্রিভুজাকার ক্ষেত্র। দেখো সবুজ রঙের ত্রিভুজাকার ক্ষেত্র কটা পেয়েছি? একটাই মাত্র পেয়েছি, কারণ সমবাহু ত্রিভুজকেই আমরা সবুজ রং করতে পারবো। আর সমদ্বিবাহু ত্রিভুজকে কি করা যাবে? লাল রং। আর বিষমবাহু ত্রিভুজকে কি করতে বলেছে? খয়েরি রং। তার মানে সবুজ রঙের ত্রিভুজাকার ক্ষেত্র পেলাম একটি। তাই সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র একমাত্র ড্যাশ ত্রিভুজাকার ক্ষেত্র হবে। সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্র হবে। শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু মানে সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্র আঁকা পসিবল হবে, আর কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। চাঁদা দিয়ে মেপে পেলাম সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রে প্রতিটি কোণের মাপ মানে পরিমাপ করে কত ডিগ্রি পাবে বলো তো? 60 ডিগ্রি, যেটা তোমাদের বোঝালাম, ঠিক আছে। কারণ প্রত্যেকটা বাহু সমান হলে কোণগুলোও সমান হচ্ছে, আর তিনটে কোণের মাপ যদি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি যদি হয় তবে কিন্তু তাদের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মাপ কিন্তু 60 ডিগ্রি হবে। আবার লাল রঙের ত্রিভুজাকার ক্ষেত্র, দেখো লাল রঙের কটা পেয়েছি? 3টি পেয়েছি। তার মানে লালটা হচ্ছে সমদ্বিবাহু, তাই তো। সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্র কাদের কাদের ক্ষেত্রে পসিবল? দেখো সূক্ষ্মকোণী সমকোণীটা দিয়ে দিয়েছে, আর স্থূলকোণী, 3 রকম ত্রিভুজাকার ক্ষেত্রই হতে পারে। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রটা সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্রও হতে পারে, সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র হতে পারে, স্থূলকোণী ত্রিভুজাকার ক্ষেত্র হতে পারে, মানে 3 রকমেরই ত্রিভুজাকার ক্ষেত্র হতে পারে। খয়েরি রং পেয়েছি, দেখো 3টে পেয়েছি। তার মানে খয়েরি রংটা কী ছিল? বিষমবাহু, তাই তো। মানে বিষমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র কার ক্ষেত্রে পেয়েছি? সূক্ষ্মকোণীর ক্ষেত্রেও পেয়েছি, সমকোণীর ক্ষেত্রেও পেয়েছি, আবার স্থূলকোণীর ক্ষেত্রেও পেয়েছি। তার মানে বিষমবাহু ত্রিভুজাকার ক্ষেত্র এটা সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্র হতে পারে, সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র হতে পারে, আবার স্থূলকোণী ত্রিভুজাকার ক্ষেত্র হতে পারে।
আমি নিজে অন্য মাপের একটি ত্রিভুজাকার ক্ষেত্র আঁকি ও পিচবোর্ড আটকে বাহু ভেদে বিভিন্ন ত্রিভুজাকার ক্ষেত্রের সঙ্গে কোণ ভেদে ত্রিভুজাকার ক্ষেত্রের সম্পর্ক তৈরি করি। ঠিক আছে, এখানে যেমন তোমাদের কোণ ভেদে ত্রিভুজাকার ক্ষেত্রটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর সেটার সাথে বাহু ভেদে ত্রিভুজাকার ক্ষেত্রটা তোমাদের দেখানো হয়েছে। এখানে তোমাদের বলেছে যে বাহু ভেদে ত্রিভুজাকার ক্ষেত্রটা আঁকবে। মানে এবার দেখো বাহু ভেদে তোমরা কি করতে পারবে। বাহু ভেদে হচ্ছে সমবাহু, তারপরে হচ্ছে সমদ্বিবাহু, আর আরেকটা কি বিষমবাহু। ঠিক আছে। এবার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমরা দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজাকার ক্ষেত্রেও আঁকতে পারবে। তোমরা এঁকে দেখিয়ে দেবে তিনটে কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, মানে 60 ডিগ্রি করে হবে, আর তিনটে বাহুই সমান হয়ে যাবে। ঠিক আছে, দেখো সমবাহুর ক্ষেত্রে তোমরা সমকোণীটা পাবে না, কারণ একটা কোণ যদি সমকোণ হয়ে গেল মানে 90 ডিগ্রি হয়ে গেল, তখন দেখো বাকি দুটো বাহুর সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, তাহলে কোণগুলো কিন্তু কোনোভাবেই 60 ডিগ্রি হওয়া পসিবল নয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু 60 ডিগ্রি হতে হবে, তাই দেখো সমকোণীটা হবে না। ঠিক আছে, তারপরে আমরা দেখে নিচ্ছি দেখো স্থূলকোণীটা। দেখো স্থূলকোণীর ক্ষেত্রে একটা কোণ কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, মানে 90 ডিগ্রির বড় হচ্ছে। ঠিক আছে, স্থূলকোণ পাচ্ছি। দেখো এই দুটো বাহুকে সমান রাখলাম, এই দুটোকে বাহুকে সমান রেখে যেই এই বাহুটা টানতে যাব তখন দেখব কিন্তু এই বাহুটা এই দুটো বাহুর থেকে বড় হয়ে যাচ্ছে। মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজে আঁকা সম্ভব হবে। ঠিক আছে, সমকোণীয় আঁকা সম্ভব হবে না, স্থূলকোণীয় আঁকা সম্ভব হবে না। এরপরে দেখে নিচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ দেখো আমরা সূক্ষ্মকোণীর ক্ষেত্রেও পাবো, দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেও পাবো। এই প্রত্যেকটা কোণই হবে সূক্ষ্মকোণ। দেখো এই দুটো বাহু হচ্ছে সমান। সূক্ষ্মকোণীর ক্ষেত্রেও পাবো, এটা আমি তোমাদের লিখে দিচ্ছি, সূক্ষ্মকোণীর ক্ষেত্রেও পাবো। আবার দেখো এই কোণটা যদি সমকোণ হয়, এই দুটো বাহু হচ্ছে সমান, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে সমকোণীর ক্ষেত্রেও আমরা কিন্তু পাবো, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু মাপবে। ঠিক আছে, মানে আবার দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আঁকতে পারি। তিনটে কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, আর এই দুটো বাহু হচ্ছে সমান। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আঁকা পসিবল, কারণ সমকোণী ত্রিভুজের এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি, আর এই দুটো বাহু যদি আমরা সমান করে দিলাম মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তখন দেখো মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজটা আঁকা পসিবল। আবার দেখো যদি স্থূলকোণ আঁকি, মানে একটা কোণ হচ্ছে স্থূলকোণ 90 ডিগ্রির বড়, আর এই দুটো বাহুকে সমান আঁকলাম, মানে সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু স্থূলকোণী ত্রিভুজও আঁকা পসিবল। মানে স্থূল কোণ এঁকে কিন্তু আমরা সেটার কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারি। মানে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটাই কেস পসিবল, শুধুমাত্র সমবাহু ত্রিভুজ দিয়ে আমরা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকতে পারি, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণীয় আঁকতে পারি, সমকোণীয় আঁকতে পারি, আবার স্থূলকোণী ত্রিভুজও আঁকতে পারি। দেখো বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহুর ক্ষেত্রেও কিন্তু আমরা তিনটে আঁকতে পারবো। ঠিক আছে, দেখো তিনটে কোণই তোমরা মেপে দেখবে। দেখো ছবিটা দেখলেই কিন্তু বুঝতে পারছো তিনটে কোণই কিন্তু, দেখো এই ছবিটাও দেখো 90 ডিগ্রির ছোট, এটাকেও দেখো, এটা যদি বাড়ায় এদিকে 90 ডিগ্রি হচ্ছে, এটা দেখো 90 ডিগ্রির ছোট, এই কোণটা তো দেখেই বুঝতে পারছি 90 ডিগ্রির ছোট। ঠিক আছে, এটা বিষমবাহু ত্রিভুজকেও কিন্তু আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকতে পারবো, মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা পসিবল। আবার দেখো এটা 90 ডিগ্রি আঁকলাম, ঠিক আছে, দেখো কত বাড়ালাম, মানে এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকা পসিবল। একটা কোণকে সমকোণ করলাম, দেখো বাকি তিনটে বাহুই কিন্তু অসমান। আবার দেখো এই একটা কোণকে স্থূলকোণ করলাম, দেখো তিনটে বাহুই যদি মাপো দেখবে তিনটে বাহুর দৈর্ঘ্যই কিন্তু অসমান পাবে। এটা আমরা কি পেয়ে যাচ্ছি, স্থূলকোণী ত্রিভুজ। মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আঁকা পসিবল হলো। মানে সমদ্বিবাহু আর বিষমবাহুর ক্ষেত্রে কিন্তু সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী আঁকা পসিবল, কিন্তু সমবাহুর ক্ষেত্রে শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজই আমরা আঁকতে পারবো, সমকোণীও আঁকতে পারবো না, স্থূলকোণীও আঁকতে পারবো না। এই প্রজেক্টটাই তোমাদের বুঝিয়ে দিলাম,
মানে এটাই তোমাদের মানে পিচবোর্ডের সাহায্যে তোমাদের করতে বলেছে। মানে বইতে যেমন এইদিকে তোমাদের কোণ ভেদে ত্রিভুজ দিয়ে সেটার সাথে বাহু ভেদে তোমরা আঁকতে পারছো কিনা দেখতে বলেছে, আর এখানে ঠিক তোমাদের তার উল্টোটা বলেছে। মানে এই দিকে বাঁ দিকে রাখতে হবে বাহু ভেদে ত্রিভুজ, মানে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, আর এই দিকে কোণ ভেদে তোমরা যে ত্রিভুজগুলো পাচ্ছ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ, সেইগুলো তোমরা আঁকতে পারছো কিনা সেটাই তোমাদের করতে বলেছে। আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা একটু ভালো করে আঁকবে আর রং করবে, ঠিক আছে। এরপরে দেখো 39 পেজে আমরা চলে এলাম। কি দিয়েছে, আজ আমি গোলাকার জিনিস খুঁজবো ও আঁকবো। বোতাম নিয়েছে, 10 টাকার কয়েন নিয়েছে, গোলাকার একটা প্লেট নিয়েছে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা জিনিস কি গোল বৃত্ত টাইপের, আর নিজে আঁকি। এখানে দেখো তোমরা কোনো গাড়ির চাকা বা গোল জাতীয় কোনো কিছু, বড় থালা যা পাচ্ছ তোমরা মানে নিজেরা, মানে এই ছোট জায়গায় তো হবে না, মানে বাড়িতে খাতাতে আঁকার চেষ্টা করবে, মানে যেটাই পাচ্ছ না, কারণ চাকা হলে তোমরা খাতাতেও আঁকতে পারবে না, মেঝের মধ্যে চক দিয়ে তোমরা আঁকতে পারবে। এখানে বলেছে দেখো এই রকম গোল গোল কয়েকটা আমরা জিনিস পাচ্ছি, এই গোলাকার জিনিসের চারিদিকে পেন্সিল দিয়ে দাগ টানলে বৃত্ত পাই। মানে এই দেখো বোতামটা বসিয়ে তার চারপাশ দিয়ে তোমরা টানার চেষ্টা করলে কি পাবে বলো তো, একটা বৃত্ত পাবে। দেখো আমার কাছে এরকম পেনের ছোট ঢাকনাটা আছে, ঠিক আছে, ঢাকনাটাকে দেখো বসাচ্ছি, বসিয়ে পাশ দিয়ে আমরা এরকম টানার চেষ্টা করছি। দেখো কেমন পেলাম বলো তো, গোল, তাই তো, এটাও কি বৃত্ত। এখানে মানে ওই জিনিসটাই বলেছে যে মানে খাতার ওপর বা কোথাও মেঝের ওপর তোমরা জিনিসটাকে বসিয়ে তার চারপাশ দিয়ে এরকম যদি তোমরা টানো, দেখতে পাবে যে তোমরা মানে সেটা ওঠানোর পর দেখবে যে এরকম একটা গোল টাইপের একটা ছবি তৈরি হয়েছে, এটাকেই বলা হবে বৃত্ত। যে বক্ররেখা দ্বারা বৃত্তগুলি গঠিত হয় তাদের দৈর্ঘ্যকে বলে। মানে এই দেখো এটা তো হচ্ছে একটা বক্ররেখা, গোল, এটা বক্ররেখা, এই যেই দৈর্ঘ্যের যেই বক্ররেখাটা, ঠিক আছে, সেই দৈর্ঘ্যটাকে কি বলা হচ্ছে বলতো, সেই দৈর্ঘ্যটাকে বলে বৃত্তের পরিধি বলে, ঠিক আছে। অনেকগুলি চতুর্ভুজ বা বৃত্ত পেলাম। দেখো আমরা এখানে বোতাম, টাকা, প্লেট প্রত্যেকটাকে গোল করে কি পেলাম বলো তো, অনেকগুলো বৃত্ত পেলাম। দেখছি বৃত্তগুলির পরিধি কি সমান না অসমান। দেখো বৃত্তগুলোর পরিধি হচ্ছে অসমান। দেখো এই বৃত্তটার থেকে এই বৃত্তটা হচ্ছে একটু বড়, এই বৃত্তটার থেকে এই বৃত্তটা হচ্ছে একটু বড়। তার মানে প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে এটার যা এখান থেকে এতটা দৈর্ঘ্য, এই বৃত্তের ক্ষেত্রে কিন্তু সেই দৈর্ঘ্যটা বেড়ে যাবে, এই বৃত্তের ক্ষেত্রে সেই দৈর্ঘ্যটা আরও বেড়ে যাবে। তাই বলেছে যে বৃত্তের পরিধিগুলো কি অসমান। এবার কোন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কম ও কোন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেশি দেখি। দেখো এখানে 3টে বৃত্ত পাওয়া গেছে, 3টের কিন্তু এখান থেকে এত দূর পর্যন্ত এখানে একটা বিন্দু আছে যেটাকে বলা হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। যে সমস্ত রেখাগুলো এই মানে বৃত্তের এই পরিধি থেকে কেন্দ্র হয়ে মানে পরিধির অপর পারে যাচ্ছে, মানে একটা পরিধির এই প্রান্ত থেকে মানে বৃত্তের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাচ্ছে, মানে প্রচুর রেখা পসিবল, ঠিক আছে। এই দেখো এই রেখাটাও কিন্তু বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ততে আসছে, আবার এই রেখাটাও দেখো বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ততে আসছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কী বলো তো, এই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে না, কিন্তু এই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, ঠিক আছে। যে সমস্ত রেখাগুলো বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে, তাদেরই আমরা ব্যাস বলবো, আর যে সমস্ত রেখাগুলো বৃত্তের কেন্দ্রগামী নয় তাদের আমরা জ্যা বলবো। এগুলো ক্লাস 5-এ বলেছি যে জ্যা আর বৃত্তের ব্যাসের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে। মানে পরিধির এই দিকে একটা বিন্দু নিলাম, এই দিকে একটা বিন্দু নিলাম, মানে দুটো বিন্দু যোগ করলাম, আর যদি আমরা দেখি যে ওই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে তবে সেটা বৃত্তের ব্যাস হবে। যদি দেখি বৃত্তের কেন্দ্রগামী না হয়, কেন্দ্র দিয়ে যদি না যায়, তবে সেটা ব্যাস হবে না, সেটাকে জ্যা বলবো। আমি কম্পাস দিয়ে বৃত্ত আঁকি ও কোনটির পরিধি কত বেশি সুতো ও পিন দিয়ে মেপে দেখি, ঠিক আছে। দেখো আমাদের এখানে বলেছে যে একটা কাটা কম্পাসের সাহায্যে বৃত্ত আঁকতে বলেছে। দেখো একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি, কাটা কম্পাসটা বসালাম, এখানে একটা বিন্দু নিলাম, এটাকে ধরে নিচ্ছি ও বিন্দু, ঠিক আছে। দেখো ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি। তোমরা একটু ছোট পেন্সিল নেবে, ছোট পেন্সিল দিয়ে আঁকবে,
আর একটু ছুঁচলো পেন্সিল নেবে, মোটা পেন্সিল নেবে না। আমার এটা টিএনবি পেন্সিল, কোনো পেন্সিল ছিল না বলে এটা দিয়ে আমাকে করতে হচ্ছে। আর পেন্সিলটা একটু বড়, ঠিক আছে। তোমরা একটু ছুঁচলো পেন্সিল নেবে আর ছোট্ট পেন্সিল, এরকম ছোট্ট ছোট্ট সাইজের পেন্সিলগুলো নেবে, দেখবে আঁকতে সুবিধা হবে। দেখো এখানে ও এই বৃত্তের কেন্দ্র নিয়েছি আমি, ও বিন্দুটাকে বৃত্তের কেন্দ্র নিয়েছি, ও বিন্দু দিয়ে আমি একটা বৃত্ত আঁকার চেষ্টা করলাম কাঁটা কম্পাসের সাহায্যে। এখানে বলেছে যে একটা পিন আর একটা সুতোর সাহায্যে, মানে সুতোটাকে ধরো এখানে পিনটাকে বসিয়ে এই দিক মানে ধরে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে যে কতটা দৈর্ঘ্যে সুতো রাখলো, ঠিক আছে। এভাবে বিভিন্ন বৃত্ত তোমরা আঁকলে আর সেই সুতো আর পিন বসিয়ে মানে বৃত্তের দৈর্ঘ্য অর্থাৎ পরিধিটা মাপার চেষ্টা করলে দেখবে যে বৃত্তের ব্যাসার্ধটা বা ব্যাসটা বলতে পারো যার হচ্ছে কম, তাদের পরিধিও হচ্ছে কম। আর যে বৃত্তের ক্ষেত্রে ব্যাস বা ব্যাসার্ধ বেশি হবে তাদের কিন্তু পরিধিটাও বেশি হবে, ঠিক আছে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা কি পাচ্ছি? 2 গুণিত ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, ঠিক আছে। তার মানে কোনো বৃত্তের যদি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া থাকে তবে সেটার সাহায্যে আমরা মানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা পেয়ে যাব। আবার যদি কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে যাব। এই ধরনের দেখবে শর্ট কোয়েশ্চেন্স পরীক্ষার সময় আসতে পারে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপি। প্রথম বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 2 সেমি, যেগুলো বলছিলাম এই ধরনের। দেখো প্রথম বৃত্ত, এটার তোমাদের ব্যাসের দৈর্ঘ্য 2 সেমি বলে দিয়েছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 2 এর অর্ধেক হয়, মানে 2 গণিত হচ্ছে হাফ। দেখো কেটে কেটে কত হচ্ছে? 1, ঠিক আছে, 1 সেমি। আবার দেখো দ্বিতীয় বৃত্তের এটার ব্যাস পাওয়া যাচ্ছে 3 সেমি, তার মানে ব্যাসার্ধ কত হবে? 3 এর 2, মানে 3 এর অর্ধেক সমান সমান 1.5 সেমি। তৃতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 4 সেমি, তার মানে 4 এর অর্ধেক সমান সমান হবে 2 সেমি, ঠিক আছে, 2 সেমি। ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে কম, ঠিক আছে। ছোট বৃত্ত, যে সমস্ত বৃত্ত ছোট হবে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যও ছোট হবে। বলেছে যে ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের চেয়ে কম হবে, কারণ বৃত্ত যত বড় হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বড় হবে। তাই বৃত্তের পরিধি বৃত্তের ড্যাশের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। বৃত্তের দৈর্ঘ্যটা কিসের ওপর নির্ভর করে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ওপর, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা যত বড় হবে তোমাদের বললাম, দেখবে এখানে দেখো আমরা 2 সেমির একটা ব্যাসার্ধ নিচ্ছি, ঠিক আছে। দেখো 2 সেমি নিচ্ছি আর আরেকটা নিচ্ছি 1 সেমি, ঠিক আছে। বৃত্তটা আঁকার চেষ্টা করছি। একটা দেখো 2 সেমি নিলাম, একটা দেখো 1 সেমি নিলাম, ঠিক আছে। দেখো 2 সেমি নিয়ে আঁকার চেষ্টা করছি। দেখো বৃত্তটা এটা পেলাম, ঠিক আছে। 2 সেমি নিয়ে এটা পেলাম। এরপরে দেখো 1 সেমি নিচ্ছি, ঠিক আছে। দেখো বৃত্তটাকে তোমরা দেখছো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা, এটা হচ্ছে 2 সেমি, ঠিক আছে। এটার দৈর্ঘ্যটা হচ্ছে 2 সেমি, এটার দৈর্ঘ্যটা পাচ্ছ 1 সেমি, ঠিক আছে। এটা হচ্ছে 2 সেমি, এটা হচ্ছে 1 সেমি, ঠিক আছে। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেখো যত বাড়ছে, এটার থেকে এটা বেশি, তত দেখো বৃত্তের পরিধিটা বাড়ছে। তার মানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যত বেশি হবে বৃত্তের পরিধির দৈর্ঘ্যটাও বাড়বে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যত ছোট হবে বৃত্তের পরিধির দৈর্ঘ্য তত ছোট হবে, ঠিক আছে। দেখো এখানে তাই লিখেছি যে বৃত্তের পরিধি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে। তারপরে দিয়েছে দেখো আমি 3 সেমি, 5 সেমি ও 6 সেমি ব্যাসের দৈর্ঘ্যের বৃত্ত এঁকে দেখি যে এদের পরিধি ক্রমশ বেশি হচ্ছে কিনা। তার মানে দেখো 3 সেমি ব্যাস বলে দিয়েছে
3 সেমি। তার মানে এক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে বলো তো? 3-এর অর্ধেক, মানে 1.5 সেমি আঁকবো। ঠিক আছে একটা। তারপরে আরেকটার পরে দ্বিতীয় বৃত্তের বলে দিয়েছে ব্যাস 5 সেমি। তার মানে ব্যাসার্ধ দেখো 5/2 এত সেমি, তার মানে হচ্ছে 2.5 সেমি। আর দেখো পরেরটা বলে দিয়েছে 6 সেমি। ঠিক আছে, ব্যাস বলে দিয়েছে 6 সেমি। তার মানে ব্যাসার্ধ কত হবে বলো তো? 6/2 এত সেমি, তার মানে হচ্ছে 3 সেমি। ঠিক আছে, আমরা প্রথমে সরলরেখাগুলো টেনে নিই। 1.5 সেমি, এটা হচ্ছে 1.5 সেমি, এটা হচ্ছে 2.5 সেমি, এটা হচ্ছে দেখো 3 সেমি। ঠিক আছে, দেখো আঁকবো কী করে, আমাকে কাটা কম্পাসটা বসাতে হবে। তোমাদের বারবার বলছি একটু ছোট পেন্সিল নিয়ে করবে, আমার মতো এত বড় পেন্সিল নিয়ে করবে না, নাহলে কিন্তু খুব অসুবিধা হবে। দেখো এরপরে বৃত্তটা আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, আর আমি 10B নিয়েছি তো ওই জন্য মুখটা একটু ভোতা হয়ে গেলে ডবল লাইনটা চলে আসছে। এইরকম কিন্তু তোমরা কিন্তু করবে না, আমার কিন্তু এসছে এখানে তোমাদের বোঝানোর জন্য আমি করছি, কিন্তু পরীক্ষার সময় তোমরা কিন্তু এই ভুলগুলো একদম করবে না। আমার কাছে এখন নেই বলেই আমি কিন্তু এরকমভাবে তোমাদের দেখাতে বাধ্য হচ্ছি। দেখো এরপরে আমরা 2.5 সেমিটাকে ধরে একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো এটা একটা বৃত্ত পেলাম। এরপরে দেখো 3 সেমি, এই যে দৈর্ঘ্যটা আছে মানে যেটা পেলাম ব্যাসার্ধটা, এটা দিয়ে আরেকটা বৃত্ত আঁকার চেষ্টা করছি। দেখো বৃত্তগুলোকে যদি দেখো তোমরা, এই দিকে কি হচ্ছে, এই দিক থেকে এই দিকে যত যাচ্ছে কি হচ্ছে বলো তো? পরিধিটা বাড়ছে, তাই তো? এটার থেকে দেখো এই বৃত্তটা বড়, আবার দেখো এই বৃত্তর থেকে এই বৃত্তটা বড়। দেখো চোখের আন্দাজে দেখেই কিন্তু বুঝতে পারছো, এই গোলটার থেকে এই গোলটা বড়, আবার এই গোলটার থেকে এই গোলটা বড়, তাই তো? তার মানে কি হচ্ছে বলো তো? এখানে বৃত্তের ব্যাসগুলো যতটা বৃদ্ধি পাচ্ছে, দেখো ব্যাসগুলো বাড়ছে, 3 থেকে বাড়ছে 5, 5 থেকে 6। ব্যাসগুলো যেই বাড়ছে তার সাথে দেখো ব্যাসার্ধটাও বাড়বে। যতই ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হোক না কেন, ব্যাস যেই বাড়বে তার সাথে ব্যাসার্ধ বাড়ছে। দেখো ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলেও হচ্ছে 1.5, এখানে দেখো 2.5 হচ্ছে 5-এর অর্ধেক, এখানে 6-এর অর্ধেক 3। ঠিক আছে, দেখো 1.5 থেকে 2.5, 2.5 থেকে 3 হচ্ছে। ঠিক আছে, দেখো ব্যাসার্ধগুলো যতটা বাড়ছে পরিধিগুলোও কিন্তু বাড়ছে তার রেসপেক্টে। ঠিক আছে, তার মানে বৃত্তের ব্যাসার্ধ যত বাড়বে বৃত্তের পরিধিও তার সাথে বৃদ্ধি পাবে। এরপরে দেখে নিচ্ছি কোষে দেখি 1.5, কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। সূক্ষ্মকোণ, সমকোণ, ষড়কোণ, স্থূলকোণ। দেখো 12 ডিগ্রি আমরা কি জানি সূক্ষ্মকোণ হবে, কারণ এটা 0 ডিগ্রির বড়, 90 ডিগ্রির ছোট। 22.5, তাই তো? এটাও দেখো সূক্ষ্মকোণ হবে, কারণ 0 ডিগ্রির বড়, 90 ডিগ্রির ছোট। 180 ডিগ্রি, এটা হবে সরল কোণ। 180 ডিগ্রি কোণকে আমরা সরল কোণ বলি। 179 ডিগ্রি, কি বলেছি? 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির কম, সেটা হচ্ছে স্থূলকোণ। 100 ডিগ্রি, 100 ডিগ্রিও হবে স্থূলকোণ, 90 ডিগ্রির বড় হচ্ছে আর 180 ডিগ্রির কম হচ্ছে। তারপরে দেখো 39 ডিগ্রি, এটা হবে সূক্ষ্মকোণ, কারণ 90 ডিগ্রির ছোট আর 0 ডিগ্রির বড়। 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। 69 ডিগ্রি, এটা হবে সূক্ষ্মকোণ, কারণ এটা 0 ডিগ্রির বড়, 90 ডিগ্রির ছোট। 91 ডিগ্রি, দেখো এটা হচ্ছে স্থূলকোণ। আমি কি বলেছিলাম দেখবে, এর আগের ভিডিওতেই মনে হয় তোমাদের বলেছিলাম যে কোন কোণগুলো কত, মানে আমরা সমকোণ পাচ্ছি 90 ডিগ্রি, আর সরল কোণ পাচ্ছি 180 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ কী পাবো? 0 ডিগ্রির বড় আর 90 ডিগ্রির ছোট, মানে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত কোণগুলো পাবো সূক্ষ্মকোণ। আবার দেখো এই দিকে পাবো 90 ডিগ্রির বড়, মানে 91 ডিগ্রি থেকে পাবো 179 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, দেখো 91, 179 ডিগ্রি আছে। এইগুলো মনে রাখবে, বা মনে রাখার কোনো দরকারও নেই, আমি তোমাদের জাস্ট বলে দিলাম। এখানে দিয়েছে দেখো সরল কোণ সমান সমান হচ্ছে 2 গণিত কত? 90 ডিগ্রি। তাই সরল কোণ হচ্ছে সমকোণের দ্বিগুণ। ঠিক আছে, সরল কোণ কি?
মানে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে 2 গুণিত 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ, তার মানে হচ্ছে সরল কোণ হচ্ছে মানে কার দ্বিগুণ, সমকোণের দ্বিগুণ। নিচের কোন কোন দৈর্ঘ্যের সরলরেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। দেখো ত্রিভুজাকার শর্ত আমরা কি পেয়েছিলাম, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হয় তবেই কিন্তু ত্রিভুজাকার সম্ভব, ঠিক আছে। দেখো এখানে এই দুটো বাহু, ঠিক আছে, এই দুটো বাহুর মাপ দেখো, এটার বাহুর মাপ ধরে নিলাম এ সেমি, এই বাহুটার মাপ হচ্ছে বি সেমি, এই বাহুটার মাপ হচ্ছে সি সেমি, ঠিক আছে। তাহলে কি বলতো, এ আর বি বাহুর দৈর্ঘ্যের যোগফল এটা বেশি হতে হবে কার থেকে, সি বাহুর দৈর্ঘ্য থেকে, ঠিক আছে। এ আর বি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যে তৃতীয় বাহু যে থাকবে তার থেকে বেশি হতে হবে, মানে কম হলেও চলবে না, সমান হলেও চলবে না, বেশি হতে হবে। ধরো যদি এ যদি হয় 4 সেমি আর বি যদি ধরে নাও 7 সেমি, ঠিক আছে। তার মানে এ প্লাস বি কত হচ্ছে বলো তো, এ প্লাস বি হচ্ছে 4 যোগ 7 সমান সমান হচ্ছে 11 সেমি, ঠিক আছে। তার মানে দেখো সি বাহুর দৈর্ঘ্য কী হতে হবে বলো তো, 11 থেকে কম হতে হবে, ঠিক আছে। সি বাহুর দৈর্ঘ্য কত থেকে কম হতে হবে, 11 কম হতে হবে, ঠিক আছে। কারণ এই দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সি বাহুর দৈর্ঘ্য থেকে বড় হবে, তবেই কিন্তু তুমি আঁকতে পারবে। দেখো আমরা একবার এঁকে দেখাচ্ছি। এখানে দেখো 4 সেমি নিলাম, এখানে দেখো 11 সেমি নিলাম, ঠিক আছে। 4 সেমিটা নিচ্ছি, এইদিকে দেখো 7 সেমিটা নিয়ে নিলাম, সরি 11 নয় 7 হবে, ঠিক আছে। দেখো এই দুটো যদি আমি যোগ করে দিই, এটা নেব 4 সেমি, এটা হচ্ছে 7 সেমি, ঠিক আছে। এটা দেখে নিচ্ছি কত হচ্ছে, এটা হচ্ছে 4.5, ঠিক আছে। দেখো 4.5 সেমি। দেখো আমি তোমাদের দেখো এই বাহুটা কি নিচ্ছি 4 সেমি, যেটা তোমাদের বললাম, আর এই বাহুটা কি 7 সেমি। দেখো 4 যোগ 7 যদি করি কত পাচ্ছি বলো তো, 11। আমি কি বলেছিলাম এখানে, কি বুঝিয়েছিলাম যে মানে এ আর বি বাহুর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের সমষ্টি 11 সেমি হচ্ছে, তার মানে সি বাহু, তার মানে আরেকটা বাহুকে অবশ্যই কি হতে হবে, 11 ছোট হতে হবে, তবেই কিন্তু আমরা মাপতে পারবো। দেখো 11 ছোট কত হবে সেটা তো না মেপে আমি আঁকতে পারবো না, বলতে পারবো না। দেখো এটাকে 4 সেমি আর এটাকে যদি 7 সেমি রেখে ত্রিভুজটা আঁকার চেষ্টা করলাম, দেখো মাপটা কত বেরোলো, 4.5 সেমি। তাহলে দেখো এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃতীয় বাহুটা কি হচ্ছে, যে 11 সেমি ছোট হচ্ছে। মানে আমরা কি জানি বলো তো, ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বেশি হতে হবে। তোমাদের মনে হচ্ছে দেখো এই দুটো বাহু নিয়ে করলাম, দেখো এই দুটো বাহু নিয়েও কিন্তু আমরা করতে পারি। একটা হচ্ছে 4.5 আর আরেকটা হচ্ছে 4, দুটো যদি যোগ করি কত হবে বলো তো, 8.5 সেমি, ঠিক আছে। এক্ষেত্রেও দেখো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত হচ্ছে, তৃতীয় বাহু মানে 7-এর থেকে বড় হচ্ছে, মানে আমাদের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু বেশি হতে হবে, ঠিক আছে। মানে নিয়ম হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা যদি বেশি হয় তবেই কিন্তু ত্রিভুজটা আঁকা যাবে, মানে নয়তো ত্রিভুজটা আঁকা যাবে না। এখানে দেখো 2 সেমি, 3 সেমি আর 4 সেমি যে কোনো দুটো বাহু, যেমন 2, 3 আর 4 আছে, দেখো 2 যোগ 3 করলে আরেকটা 4, 2 যোগ 3 কত হচ্ছে 5, সেটা তৃতীয় বাহু 4-এর থেকে বড়, ঠিক আছে। দেখো তাহলেই কিন্তু ত্রিভুজটা তোমরা আঁকতে পারবে। আবার দেখো আরও দেখো এখানে 3 আর 4 সেমি দেখো যোগ করো কত হচ্ছে, 7 সেমি হচ্ছে, তার মানে তৃতীয় বাহু কত হচ্ছে 2 সেমি, ঠিক আছে। মানে 7টা হচ্ছে 2-এর থেকে বড়, তার মানে কি এখানে ত্রিভুজটা আঁকা পসিবল হচ্ছে। আবার দেখো মানে এর ক্ষেত্রে সম্ভব, এটার ক্ষেত্রে হচ্ছে দেখো সম্ভব, কারণ হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হচ্ছে। আবার দেখো 3টাকে বাদ দিয়ে 2 আর 4-এর যোগ করলে কত হচ্ছে 6, মানে সেটাও কি হচ্ছে তৃতীয় বাহুর থেকে বেশি হচ্ছে। মানে তোমরা শুধুমাত্র যে কোনো দুটো বাহু দিয়ে মানে একটাকে রেখে আরও বাকিগুলো দিয়ে টেস্ট করে দেখলে যে পসিবল কি পসিবল নয়। তোমরা যে কোনো একটা বাহুকে রাখলে মানে 2টাকে একবার রেখে স্থির রেখে 3 আর 4কে যোগ করলে, একবার 3কে স্থির রেখে 2 আর 4কে যোগ করলে, একবার 4কে রেখে 2
2 আর 3কে যোগ করলে দেখবে প্রতি ক্ষেত্রেই কিন্তু তোমরা পাবে যে ত্রিভুজের মানে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হচ্ছে। এইভাবে তোমরা বাহুগুলোকে দিয়ে মানে টেস্ট করে দেখতে পারো যে ত্রিভুজটা আঁকা পসিবল কি পসিবল নয়। দেখো এখানে কিন্তু সম্ভব। আবার দেখো এখানে 4 সেমি 3 সেমি আর 7 সেমি দিয়েছে। 4 সেমি আর 3 সেমি যদি যোগ করো কত হবে বলো তো? এখানে 7 সেমি হবে। এটা একটু লিখে করবে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল 4 সেমি যোগ হচ্ছে 3 সেমি সমান সমান হচ্ছে 7 সেমি। এক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দেখো সমান হচ্ছে। তৃতীয় বাহুটা এখানে 7 সেমি মানে দৈর্ঘ্যের সমান হচ্ছে, তাই দেখো ত্রিভুজটা আঁকা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, আবার দেখো এখানে 7টাকে স্থির রেখেছিলে, এবার দেখো 3টাকে স্থির রাখো। ঠিক আছে, 3টাকে স্থির রেখে দেখো তোমরা এই দুটোকে যোগ করো। এই দুটোকে যোগ করে দেখো তোমরা কত পাবে বলো তো? 11 পাবে। দেখো 11 কি হচ্ছে তৃতীয় বাহুর থেকে বেশি, কিন্তু দেখো এখানে কিন্তু ত্রিভুজটা আঁকা মানে সম্ভব নয়, যেহেতু এখানে দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি পেয়ে যাচ্ছ 7, যেটা তৃতীয় বাহু 7-এর থেকে কি হচ্ছে 7-এর সমান হচ্ছে, তাই দেখো এখানে সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এটা কি লিখে দেবে? সম্ভব নয়। আবার দেখো সি এর দাগে দেখো দুটো বাহু দেখো 1 আর 3 যদি যোগ করো 4 হবে, যেটা 2-এর থেকে কি হচ্ছে বড় হচ্ছে এক্ষেত্রে। আবার দেখো 3টাকে স্থির রাখলে 1 আর 2 যোগ করলে দেখো এক্ষেত্রেও কিন্তু 1 আর 2 যোগ করে 3 পাচ্ছ, মানে দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কিন্তু তৃতীয় বাহু সমান হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাহুকে নিয়ে কিন্তু দেখবে দেখো তৃতীয় বাহু সমান হয়ে যাচ্ছে, তাই দেখো এক্ষেত্রেও কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, এক্ষেত্রে দেখো 3টে বাহুকে অল্টারনেট করে দেখলে প্রতি ক্ষেত্রেই কিন্তু দুটো বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বেশি হচ্ছে, কিন্তু দেখো এক্ষেত্রে কি হচ্ছে এই দুটো ক্ষেত্রে মানে সমান হয়ে যাচ্ছে, তাই দেখো দুটো ক্ষেত্রেই সম্ভব নয়। আবার দেখো নিজে বসাই, এখানে নিয়েছি দেখো আমি যেটা করলাম 4 সেমি, আরেকটা দেখো যদি 7 সেমি নিই, আরেকটা হচ্ছে দেখো 4.5 সেমি। ঠিক আছে, এইটা যদি নিই তাহলে কি হবে ত্রিভুজ আঁকা পসিবল হবে। মানে 11 এই দুটো যোগ করে হচ্ছে 11 যদি আমি কম নিই তবেই ত্রিভুজ আঁকা সম্ভব হবে, আবার 11 যদি বেশি নিয়ে নিই তবে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। ঠিক আছে, 4-এর দাগে কি দিয়েছে? সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি, ছবি এঁকে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। এগুলো তোমাদের অনেকবার করানো হয়েছে। যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টে কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, বলে দিচ্ছি লিখে নাও। যে ত্রিভুজের 3টে কোণই সূক্ষ্মকোণ তাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাদের স্থূলকোণী ত্রিভুজ বলে। যদি সমকোণী ত্রিভুজ দিত কি লিখতে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাদের সমকোণী ত্রিভুজ বলে। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কি আঁকবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখো প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ আঁকবে। ঠিক আছে, আর স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ এঁকে দেবে। দেখো তোমরা যদি এই রকম যদি আঁকো কি পাচ্ছ? দেখো প্রত্যেকটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ পেলে। এটা দেখো এই কোণটা হচ্ছে স্থূলকোণ, এটা দেখো একটা স্থূলকোণী ত্রিভুজ। নাম দিয়ে দেবে, লিখে দেবে এ বি সি। কোণ এ আর কোণ বি ও কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ, তাই এবিসি ত্রিভুজ এবিসি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার এখানে দিয়ে দেবে এ বি সি, এখানে হচ্ছে এ কোণ আর সি কোণ দিয়ে দেবে। দেখেই বুঝতে পারছি যে এই দুটো সূক্ষ্মকোণ আর কোণ বিটা হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3টে কোণকেই সূক্ষ্মকোণ হতে হবে, তবেই কিন্তু সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে হবে। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা কোণ কিন্তু স্থূলকোণ হলেই চলবে। আশা করছি বুঝতে পেরেছ। এখানে দিয়েছে যে 5-এর দাগে দিয়েছে পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। দেখো বর্গক্ষেত্রাকার এই চিত্রটা যেটা আছে সেটার পরিসীমা মাপতে হবে। ঠিক আছে, পরিসীমা কি এখানে লিখে দিচ্ছি, বর্গক্ষেত্রের পরিসীমা এখানে লিখে দেবে। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান হচ্ছে 4 গুণিত হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এটা লিখবে একক। ঠিক আছে, সমান সমান দেখো কত হয়ে যাবে? 4 গুণিত হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, দেখো একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, এত সেমি, তার মানে হচ্ছে 4 4 16, কত হচ্ছে 16 সেমি। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান হচ্ছে 4 মানে ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে একক দেবে যখন এককটা বসাতে পারবে না, আর 4 × 4 এত সেমি দিয়ে দেবে, মানে 4 4 16 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 16 সেমি। এরপরে দেখে নিচ্ছি যে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস কত সেমি?
ব্যাসার্ধ কত সেমি। দেখো ব্যাসটা দেখো এটা 4 সেমি হবে, ঠিক আছে। দেখো ব্যাস তার মানে কী পেলাম আমরা, 4 সেমি। যেহেতু দেখো এই চৌকো এই বর্গক্ষেত্রের ভেতরেই বৃত্তটা আছে, দেখো এই বৃত্তের যে ব্যাসটা সেটা দেখো এই বর্গক্ষেত্রের যে একটা বাহু সেটার সাথে দেখো সমান হচ্ছে, ঠিক আছে। তার মানে যেই মাপটাই হোক না কেন ছবি তোমাদের দেখতে হবে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই যেহেতু 4 সেমি, দেখো এটার সাথে এটা সমান হচ্ছে, তার মানে এটাও দেখো 4 সেমি হলে ব্যাসটাও দেখো 4 সেমি হবে, ঠিক আছে। তার মানে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হচ্ছে 4 সেমি, ব্যাসার্ধ দেখো 4 সেমির অর্ধেক মানে 4/2, সেটা দেখো 2 সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।